আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নোডাল অ্যানালাইসিস। আলোচ্য বিষয়টা যদি উপরে লিখে ফেলাই, নোডাল অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিসের সাথে নিশ্চয়ই নোডের একটা সম্পর্ক আছে। তো নোড আমাদের বুঝতে হবে। তো এখন যদি আমরা নোড বুঝতে চাই তাহলে আমাদের ব্রাঞ্চও বুঝতে হবে, লুপও বুঝতে হবে। তো আমরা এখন একটা একটা করে বুঝি। সবার আগে আমি যদি মুখেই সংজ্ঞাটা বলে দিই, এটা আমি লিখছি না। সংজ্ঞাটা হচ্ছে, ব্রাঞ্চের সংজ্ঞাটা যে কোনো সার্কিটের যে কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্টকে ব্রাঞ্চ বলে। আরেকবার যদি রিপিট করি, কোনো সার্কিটের যে কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্টকে ব্রাঞ্চ বলে। তাহলে লুপ কোনটা? লুপ তো বুঝছই, একটা বদ্ধ বর্তনী, সেটাকে লুপ বলে। আর নোড হচ্ছে দুই বা ততোধিক ব্রাঞ্চের সংযোগস্থল বা মিলনস্থলকে নোড বলে। দুই বা ততোধিক ব্রাঞ্চের সংযোগস্থল বা মিলনস্থলকে নোড বলে। তো এখন যদি আমি যে কোনো একটা সার্কিট অঙ্কন করি, ধরো আমি এদিকে একটা সার্কিট অঙ্কন করলাম, এবং আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই যে আসলে ব্রাঞ্চ কোনটা, নোড কোনটা, লুপ কোনটা, তাহলে বুঝে যাবা যে এরকম একটা সার্কিট আঁকলাম। ঠিক আছে? তো এখন আমার প্রথমে বুঝতে হবে যে লুপ কয়টা। লুপ তো এখানে দুইটা বোঝাই যাচ্ছে, যে এই যে এটা একটা লুপ, এটা একটা লুপ, তার মানে লুপ কয়টা? লুপ হচ্ছে দুইটা। তাহলে এখন আমার দেখতে হবে ব্রাঞ্চ কয়টা। তো ব্রাঞ্চের সংজ্ঞা আমি কি দিছি? যে কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্টকে ব্রাঞ্চ বলে। তাহলে কি এটা একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট, এটা মানে যে এটা মানে ওভারঅল আমি এই তারটা সহ চিন্তা করতেছি, মানে মেইন এলিমেন্ট তো এটা। তো এই যে এটা একটা এলিমেন্ট, 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 এটা একটা এলিমেন্ট। তো টোটাল আমার ব্রাঞ্চ কয়টা? 1 2 3 4 5 6 7। তাহলে আমার ব্রাঞ্চ কয়টা? ব্রাঞ্চ হচ্ছে 7টা। তো এখন দেখো লুপ কি। লুপ হচ্ছে দুই বা ততোধিক ব্রাঞ্চের মিলনস্থল, তাকে লুপ, সরি, দুই বা ততোধিক ব্রাঞ্চের মিলনস্থলকে নোড বলে। তো যেহেতু নোড দুই বা ততোধিক ব্রাঞ্চের মিলনস্থল, তার মানে দেখো এই যে এই ব্রাঞ্চ মিলিত হয়েছে এই বিন্দুতে, তার মানে কি এটা একটা নোড। এই ব্রাঞ্চ মিলিত হয়েছে এই বিন্দুতে, এটা একটা নোড। একইভাবে এই তিনটা ব্রাঞ্চ মিলিত হয়েছে, এটা একটা নোড। এই ব্রাঞ্চ মিলিত হয়েছে, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। আশা করি নোড কোন জিনিস এটা বুঝতে পেরেছো। তো এখন দেখো একটা জায়গায় আমাদের কনফিউশন হয়, সেটা হচ্ছে নোড কি আর জাংশন কি। তো আমরা যদি জাংশনের ব্যাপারটা লক্ষ্য করি, জাংশন হচ্ছে তিন বা ততোধিক ব্রাঞ্চের মিলনস্থল, সেটাকে বলা হয় জাংশন। তাহলে নোড কি? নোড হচ্ছে দুই বা ততোধিক ব্রাঞ্চের মিলনস্থল, তাই না? তো এখন হচ্ছে তাহলে দেখো এখানে নোট কোনগুলো আর জাংশন কোনগুলো। এই যে দুইটা মিলেছে তার মানে নোট, দুইটা মিলেছে তার মানে নোট। এখানে দেখো তিনটা মিলেছে, এটা হচ্ছে নোট এবং জাংশন দুইটাই। আমরা কি বলতে পারি যে সকল জাংশনই নোড, কিন্তু সকল নোড জাংশন না। কারণ জাংশন হওয়ার জন্য মিনিমাম তিনটা ব্রাঞ্চের মিলন হতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে তো সেটাকে আমরা নোডও বলতে পারি। তো নোড আর জাংশন একই জিনিস, কিন্তু সকল জাংশন নোড হলেও সকল নোড জাংশন না। আশা করি বুঝতে পারছো। তো এখন আমি আরও বড় একটা উদাহরণ দিই, সেই উদাহরণে আমি বোঝানোর চেষ্টা করি যে নোট কোনটা, জাংশন কোনটা। আশা করি বড় সার্কিটটা দেখার পর বুঝে যাবে। তো আমি একটা সার্কিট ড্র করি, তিনটা লুপের সার্কিট ড্র করলে আশা করি বুঝতে সুবিধা হবে। এই যে একটা সার্কিট আমি ড্র করলাম। তো প্রথমে আমরা যদি বলি এই সার্কিটের লুপ কয়টা। আচ্ছা, এক্ষেত্রে আমাদের নোটটা আমি সংখ্যাটা লিখি নাই, নোডের সংখ্যাটা লিখে দিই তাহলে ভালো হয়। দেখো 1 2 3 4 5 6, নোট কয়টা? 6টা। ঠিক আছে? তো এখন এখানে আমরা যদি দেখি লুপ সমান সমান কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা লুপ। ঠিক আছে? তো এখন লুপ আমরা বুঝতে পারছি। তো এখন ব্রাঞ্চ গুনি। ব্রাঞ্চ তো বুঝতেই পারছো যে ব্রাঞ্চ হচ্ছে ইলেকট্রিক্যাল এলিমেন্ট। তাহলে এটা তো বোঝা যাবে যে এখন ইলেকট্রিক্যাল এলিমেন্ট কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে। তাহলে এখন আমার নোড বুঝতে হবে। তো নোড আমরা গুনে গুনে বের করি যে নোড কয়টা আছে। দেখো এই যে এই বিন্দুতে দেখো এখানে একটা ব্রাঞ্চ আর এখানে একটা ব্রাঞ্চ, এই দুইটা ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চ, তিনটা ব্রাঞ্চ কিন্তু এই একই জায়গায় এসে মিলিত হয়েছে। মানে দেখো এই যে এই পুরোটা একটা নোড। তো এখানে নোডের যে কোনো বিন্দু, আমি এই বিন্দু বলতে পারি, এই বিন্দু বলতে পারি, মানে ওভারঅল পুরোটাই একটা নোড। বুঝতে পারছো? কারণ কি এখানে মাঝখানে কোনো বাধা নাই, এবং এই যে এই কয়েকটা ব্রাঞ্চ মিলে, এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চ এই তিন ব্রাঞ্চ মিলে এখানে মিলিত হয়েছে, তাই এটা একটা নোড। একইভাবে এই যে এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ, এই তিন ব্রাঞ্চ মিলে এই বিন্দুটাতে মিলিত হয়েছে বলে এটাকে আমি নোড বলতে পারি, অথবা এই ওভারঅল জায়গাটাই একটা নোড। ওভারঅল জায়গার যেই বিন্দু আমার প্রয়োজন সেই বিন্দুকে আমি নোড বলতে পারি, সেটা একটা নোড। একইভাবে এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চ এটা মিলিত হয়েছে, তাই এই পুরো জায়গাটাই একটা নোড। নোট কিন্তু যে একটা বিন্দু হতে হবে তা না, নোট কিন্তু পুরো জায়গাটাকেই নোট বলে। তো আমরা যে কোনো বিন্দুকে ধরে নিই আমাদের হিসাবের সুবিধার জন্য। তো
তো একইভাবে এই ব্রাঞ্চ মিলিত হয়েছে এই জায়গায়, তো এটাকে আমরা এই বিন্দুকে নোড বলতে পারি। এবং আরেকটা জায়গায় দেখো এই যে এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ মিলিত হয়েছে, এটাকেও কিন্তু আমরা একটা নোড বলতে পারি। ঠিক আছে, তো এই নোড যেমন এই পুরাটাই একটা নোড, তো যেই বিন্দু আমার প্রয়োজন সেই বিন্দুকে আমি নোড বিন্দু হিসেবে বিবেচনা করব। তো এখানে আমাদের নোড কয়টা হলো, যে 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, তো নোড কয়টা, 5টা। এখন আমরা একটা নোডের সূত্র বের করে ফেলাইতে পারি, যে অনেক সময় আমাদের কাছে জানতে চায় যে নোড কয়টা আছে এখানে। তো এটার যদি আমরা একটা সূত্র বের করি, যে দেখো আমরা তো লুপ আর ব্রাঞ্চ এই দুইটা বের করা আমাদের জন্য খুবই সহজ, কিন্তু নোড বের করতে গেলে অনেক সময় কনফিউশনে পড়া লাগতে পারে। তাই আমরা যদি ভুল না করতে চাই তাহলে আমরা একটা সূত্র বানাতে পারি, সেটা হচ্ছে নোড ইকুয়ালস টু ব্রাঞ্চ মাইনাস লুপ প্লাস 1। ঠিক আছে, তো এখন দেখো আমাদের এখানে যে 6টা আসছে মিলছে কিনা, 7 - 2 + 1, তার মানে কি এখানে যদি দেখো 7 - 2 মানে 5 + 1 = 6। এখানে দেখো ব্রাঞ্চ 7টা লুপ 3টা, তাহলে 7 - 3 + 1, তার মানে 7 - 3 মানে 4, 4 + 1 = 5। তো এই যে আমরা বুঝতে পারছি আশা করি যে ব্রাঞ্চ কোনটা, নোট কোনটা, লুপ কোনটা এবং নোট কীভাবে বের করে। তো এটা যদি আমরা বুঝে থাকি, এখন আমাদের জন্য নোডাল অ্যানালাইসিস বোঝা খুবই সহজ হবে। আমি এখন নোডাল অ্যানালাইসিসের একটা প্রবলেমের মাধ্যমে সেটাকে বোঝানোর চেষ্টা করি। এখন আমরা এই প্রবলেমের দিকে যদি লক্ষ্য করি, এটা নোডাল অ্যানালাইসিস দ্বারা সলভ করতে হবে এবং আমাদের বের করতে হবে যে V1 এবং V2 কত, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দুর ভোল্টেজ কত সেটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা এখন নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে সলভ করব। তো নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে সলভ করার জন্য প্রথমেই যেই টার্গেট সেটা হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট ধরে নেওয়া, যে একটা রেফারেন্স পয়েন্ট ধরবো, যেই পয়েন্টটাকে আমরা 0 ভোল্ট ধরবো। তো এখানে দেখো এই যে এই নোটটার দিকে লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের রেফারেন্স পয়েন্ট হিসেবে আমরা ধরবো এবং এখানে এটাকে আমরা 0 ভোল্ট ধরবো। ঠিক আছে, 0 ভোল্ট ধরবো। তো এখন আমাদের টার্গেট হলো এই V1 ও V2 বের করা। তো তার আগে আমাদের দেখতে হবে যে এখানে নোড কয়টা আছে। তো নিচে তো দেখতেছো যে এই 4টা ব্রাঞ্চের মিলনস্থল, এটা একটা নোড, তাই না? তো এখন দেখো যে এখন আর কি কি নোড আছে, যে এই দুইটা মিলেছে এখানে, তো এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, মানে কিন্তু এই যে পুরাটাই কিন্তু এটা একটা নোড। ঠিক আছে, এটা আশা করি আমি একটু আগে যে বুঝাইছি ওখান থেকে বুঝে যাওয়ার কথা, না বুঝলে রিওয়াইন্ড করে দেখো, বুঝে যাবা, বুঝে গেলে অনেক ভালো লাগবে। তো দেখো, তো এখন আমার এক একটা নোডের ভোল্টেজ বের করতে হবে। মাথায় রাখবা যে কোনো নোডের ভোল্টেজ কিন্তু সেম থাকে। ধরো আমি এই নোডের কথা বলতেছি, এই নোডের প্রত্যেকটা জায়গায় কিন্তু ভোল্টেজ সেম, একইভাবে এই জায়গায় ভোল্টেজ সেম। তার মানে এই V2 আমি বের করলে এই জায়গার ভোল্টেজও পেয়ে যাবো, এই জায়গার ভোল্টেজও পেয়ে যাবো। তো এখন আমার টার্গেট হচ্ছে এই V1 আর V2টা বের করা। তো প্রথমে দেখো এইটা যদি 0 ভোল্ট হয় এবং এখানে একটা 20 ভোল্টের ব্যাটারি আছে, তার মানে ওইটা ডেফিনেটলি 20 ভোল্ট এই নোডের পয়েন্টটা। তো এখানে কিন্তু আমরা অলরেডি একটা কাজ পেয়ে গেছি, যে এই জায়গার পয়েন্টের ভোল্টেজটা আমরা পেয়ে গেছি। এখন জাস্ট আমার এই জায়গার আর এই জায়গার ভোল্টেজটা বের করতে হবে। তো এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এটা এক একজন এক একভাবে করে, কিন্তু আমি যেভাবে করি সেটা হচ্ছে আমি ধরে নেই যে প্রত্যেকটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা দিক থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে। তো এটা হলে কি হয়, যে এই প্রান্তটা হাইয়েস্ট থাকে। তো আমি যখন নোডাল অ্যানালাইসিস করব, এই বিন্দুর ভোল্টেজটাকে হাইয়েস্ট ভোল্টেজ ধরে নিব। ঠিক আছে, তো এখন দেখো আমি এই জায়গায় KCL অ্যাপ্লাই করব। 3 জায়গা থেকেই কারেন্ট বের হয়ে যাচ্ছে এটা ধরবো এবং আমি KCL অ্যাপ্লাই করব। দেখো হয়তো এখন আমার কথাটা বুঝতে পারো নাই, কিন্তু অ্যাপ্লাই করার পর বুঝে যাবে। দেখো প্রথমে দেখো আমি KCL অ্যাপ্লাই করব। KCL এ কি হচ্ছে, যে 3টা বিন্দু থেকেই পয়েন্ট বের হয়ে যাচ্ছে, তাই না? তো দেখো এখন আমি প্রথমে তাইলে লিখব যে V1 - 20 ডিভাইডেড বাই 5 প্লাস V1 - 0 ডিভাইডেড বাই 10 প্লাস V1 - V2 ডিভাইডেড বাই 10 = 0। দেখো আমরা কি জানি KCL এ আগত কারেন্ট আর নির্গত কারেন্ট সমান। তো এখান থেকে কি হচ্ছে, 3টা কারেন্টই বের হয়ে যাচ্ছে। তো 3টা কারেন্টের মান আমি কিন্তু বের হয়ে যাওয়া মানটা দেখাচ্ছি। এটা কিভাবে কারেন্ট হলো, দেখো আমরা কি জানি I = V/R, দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স দিলেই তো আমরা কারেন্টটা পাই। তো দেখো এই প্রান্ত থেকে এই প্রান্তের বিভব বিয়োগ দিলাম, দিয়ে এই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলাম, তখনই কিন্তু আমি এই প্রান্তের কারেন্ট পেয়ে গেলাম। দেখো আরেকবার দেখো, I = V/R। ঠিক আছে, এখানে কিন্তু ভি মানে কিন্তু ডেল ভি সবসময়, এটা মাথায় রাখতে হবে। তো এখন ভিটা আমি কিভাবে পাবো, যে এই কারেন্টটা বের করার জন্য V1 - 20, এই যে ডেল ভি ডিভাইডেড বাই আর, সেটাকে যদি আমি দেই তাইলে কিন্তু আমি এই দিকে যাওয়া কারেন্ট পাবো। তো এখন KCL অনুযায়ী বলতে পারি না, যে ধরো যে কোনো একটা কারেন্ট যাচ্ছে এবং যে কোনো কারেন্ট যাচ্ছে আর দুইটা বের হয়ে যাচ্ছে, এটা হলে কি হয়, এটা হলে আমাদের
হচ্ছে ওই আগত কারেন্ট আর নির্গত কারেন্ট সমান থাকে, একইভাবে এখান থেকে 3টা কারেন্টই চলে যাচ্ছে, তো আমার 3টাই প্লাস ইকুয়ালস টু 0 হয়েছে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে একটু রিওয়াইন্ড করে দেখো। তো প্রথমটা আমরা পেয়ে গেছি, তো আমরা এই বিন্দুতেও এটা খাটাবো, এই বিন্দুতেও কেসিএল অ্যাপ্লাই করব। তো কেসিএল অ্যাপ্লাই করলে কি হবে, প্রথমে দেখো এই দিক দিয়ে কারেন্ট চলে যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট চলে যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট চলে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো আমি V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 10 প্রথমে হবে। আচ্ছা আমি আগে এটাকে সিম্পলিফাই করে নিই, নয়তো পরে আমরা তো ইকুয়েশন সলভ করবো কীভাবে। তো আমরা যদি সিম্পলিফাই করি সেটা হচ্ছে 10 দিয়ে যদি আমি গুণ দিয়ে দিই, তাহলে 2V1 মাইনাস 40 প্লাস V1 প্লাস V1 মাইনাস V2 সমান সমান 0, বা এখন 2V1 V1 V1 মানে 4V1 মাইনাস V2 সমান সমান 40। এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। আশা করি বুঝতে পারতেছো। এখন আমি এই বিন্দুতেও আবার কেসিএল অ্যাপ্লাই করব। তো কেসিএল অ্যাপ্লাই করলে কি হবে দেখো, মনোযোগ দাও, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 10 প্লাস V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 20 প্লাস আমার কারেন্ট বের হয়ে যাচ্ছে এদিকে আর কারেন্ট আসতেছে 5 অ্যাম্পিয়ার এদিকে, তার মানে এদিকে প্লাস মাইনাস 5 সমান সমান 0। বা এখন দেখো এখানে 0 কেন হলো, কারণ কি V2 মাইনাস 0 মানে কি দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই ভোল্টেজ না, রেজিস্ট্যান্স না, তো দুই প্রান্তের বিভব পার্থক্য, এই প্রান্তের বিভব হচ্ছে V2 আর এই প্রান্তের বিভব 0, তাই তো V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 20 আসছে। এখন আমি যদি 20 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে 2V2 মাইনাস 2V1 প্লাস V2 মাইনাস 100 সমান সমান 0, বা মাইনাস 2V1 প্লাস 3V2 সমান সমান 100। এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। তো এখন আমি 1 ও 2 সলভ করব, সলভ করে V1 পাবো একটা, V2 পাবো একটা। তো আমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে যাই তাহলে আমাকে কি ভ্যালু দেয়, প্রথমে 4 মাইনাস 1 40 আর মাইনাস 2 3 100, সেটা যদি করি তাহলে আমি একটা পাই 22 ভোল্ট আর একটা পাই 48 ভোল্ট, ঠিক আছে। তো দেখো আমি কিন্তু দুইটা বিন্দুর বিভব পেয়ে গেছি, তার মানে এই বিন্দুর বিভব হচ্ছে 22 ভোল্ট আর এই বিন্দুর বিভব হচ্ছে 48 ভোল্ট। এখন অনেকেই বলতে পারে যে আমার সোর্সই যদি 20 ভোল্ট হয়, এখানে যেহেতু কারেন্ট কমবে মানে ভোল্টেজ কমবে, তাহলে ভোল্টেজ বাড়লো কীভাবে, এটার কারণ হচ্ছে আমাদের এখানে একটা 5 অ্যাম্পিয়ারের মানে কারেন্ট সোর্স আছে, এই 5 অ্যাম্পিয়ারের কারণে এখানে যা যা চেঞ্জ আসছে। তো এটা আশা করি বুঝছো, বাট এই ম্যাথটা এভাবে সলভ করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে বলতে পারো, আর যদি এই রিলেটেড আরও কিছু প্রবলেমের প্রয়োজন হয় তাও কমেন্টে বলতে পারো। আশা করি আরও কয়েকটা প্র্যাকটিস করালে যত কনফিউশন আছে তাও ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।